রে তোরা পড়াশোনা করছিস তো নাকি? পড়াশোনা কর। আবার তোদের সামনে চলে এসেছি 3 নম্বরের 3 মার্কসের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মাথায় এসেছিল সেগুলো রাত্রি জেগে লিখেছি, লিখে নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো তোরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলে হয়তো পেয়ে যাবি, নিচের লিঙ্ক দেওয়া আছে, তোরা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নিতে পারিস পিডিএফটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট 3 নম্বরের কোশ্চেন ফিলোসফির হবে, খুব ইম্পর্টেন্ট, এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর বিভিন্ন টপিকও কভার হয়ে যাবে, ঠিক আছে? তোরা যদি পড়াশোনা শুরু না করে থাকিস তাহলে এখনই শুরু করে দে। হাতে লিখে করেছি রাত্রি জেগে, ঠিক আছে? তো কিছু জায়গা একটু বুঝতে অসুবিধা হতে পারে কারণ খুব স্পিডে লিখেছি, তো সেটা একটু বেয়ার আউট করিস, সেটা সহ্য করিস। আমি তোদেরকে বলে দিচ্ছি কি কি লিখেছি আমি, ঠিক আছে? তো দেখ, 3 নম্বরে যেগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথমেই একটি বৈকল্পিক বচন, একটি বৈকল্পিক বচনের নিষেধ কোন বচন হয়? একটা যদি বৈকল্পিক বচন থাকে তাকে যদি আমি নিষেধ করি, তাকে যদি আমি না করি, তাহলে সেটা কোন বচন হবে? সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? সেকেন্ড, বস্তুগত প্রতিপত্তি বা প্রসক্তি কাকে বলে? বস্তুগত প্রতিপত্তি বা প্রসক্তি, প্রসক্তি মানে কি? ধর আমি বলেছি তোদেরকে যে আগুন জ্বলছে, তুই আগুনে গিয়ে হাত দিচ্ছিস, তুই দুঃখে হাত দে, তুই খুশি হয়ে হাত দে, তুই ভালোবেসে হাত দে, কোনো চাপ নেই, তোর হাতটা পুড়েই যাবে। তো যে কার্য আর কারণ দুজনের সাথে অ্যালাইন, মানে যে কারণটা উপস্থিত থাকলে কার্যটা হবেই, অবশ্যম্ভব, সেটাই হচ্ছে কি প্রসক্তি সম্বন্ধ। কার্য কারণের সাথে অটুট একটা বন্ধন, ঠিক আছে? সেকেন্ড, নির্দেশক স্তম্ভ বা ফলস্তম্ভ কাকে বলে? যখন তোরা সত্য সারণী পড়েছিস তখন তোরা জানিস কাকে বলে, এটা বেসিক কোশ্চেন একদম। দুটি, এই বস্তুগত কথাটা মিডল লিখে ফেলেছি, কেটে দিয়েছি, বেয়ার আউট করিস। চলক বিশিষ্ট, দুটি চলক বিশিষ্ট একটি বস্তুগত সংশ্লেষক বচনে সত্য সারণী ট্রুথ টেবিল রচনা করো। যখন তোরা ট্রুথ টেবিলটা শিখবি, যখন তোদের ট্রুথ টেবিলের উপরে কমান্ড চলে আসবে যে সত্য সারণী বানাতে পারি, এই কোশ্চেনটা তোদের কাছে ইজি, কিচ্ছু নেই। ট্রুথ টেবিল ভালো মতো শেখ, কোশ্চেন তোদের কাছে ইজি হয়ে যাবে। নিম্নোক্ত যে বচনাকার আছে, এই বচনাকারটার সত্য মূল্য, সত্য মূল্য মানে কি? এটা সত্য না শত সত্য না শত মিথ্যা না আপতিক, সেটা তুমি বিচার করো, ঠিক আছে? নেক্সট, রবীন্দ্রনাথের মানবতা। রবীন্দ্রনাথ ঠাকুর উনি মানবতার যে সংজ্ঞাটা দিয়েছেন বা মানবতার ক্ষেত্রে যে দার্শনিক ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোশ্চেনকে খুব ভালো মতো মুখস্থ কর, বাকিগুলোকে পড়ে যা, কিছু কিছু পয়েন্ট ইউজ কর, পয়েন্টগুলোকে ইউজ করবি, ঠিক আছে? আর এটা 3 নম্বরের কোশ্চেন, অতগুলো পয়েন্টও ইউজ করতে হবে না, যদি চলে আসে লিখে দিবি, কোনো সমস্যা নেই। আমি বলবো তোরা 6 নম্বরের কোশ্চেনকে ভালো মতো শেখ। যদি তোরা 6 মার্কসের কোশ্চেনগুলোকে ভালো মতো শিখিস, তোদের কাছে এই 3 মার্কসের কোশ্চেন কিচ্ছু না, জলভাত হয়ে যাবে, ঠিক আছে? রবীন্দ্রনাথের মতে এটি কি? ও ব্যক্তি মানব, ব্যক্তি মানব বা ক্ষুদ্র আমি। ব্যক্তি মানব মানে কি? ব্যক্তি মানব মানে হচ্ছে আমি, সেলফ, অ্যাজ আ সেলফ। ক্ষুদ্র আমি মানে কি? আমি ছোট। কারণ তোর সামনে যদি বালি পড়ে থাকে, বালির যে কণা তার থেকেও ছোট্ট হচ্ছে আমরা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, কিচ্ছু না, ক্লিয়ার? তো ক্ষুদ্র আমি, বিশ্ব মানব বা বৃহৎ আমি। বিশ্ব মানব মানে কি? যখন আমরা চেতনার স্তরে দেখি, আমাদের চেতনা অনেকটা বড়, কারণ আমার চেতনা তোর চেতনা এক, তুই আর আমি এক। কোথায়? ফিজিক্যাল স্তরে না, শারীরিক স্তরে না, আমি আর তুই এক চেতনার স্তরে। চেতনা, আমার চেতনা তোর চেতনা এক, সেই চেতনার স্তরে আমরা এই বিশ্বের বৃহৎ, ঠিক আছে? তো সেগুলো তোকে পড়তে হবে, আর কি বোঝো সেগুলোকে বানিয়ে সুন্দর করে গুছিয়ে একটা মানে আলাদা লেভেলের কোশ্চেন তোরা লিখবি, ঠিক আছে? কর্মজ গ্রন্থে নেক্সট কোশ্চেন আছে হচ্ছে কর্মজ গ্রন্থে স্বামী বিবেকানন্দের কর্ম রহস্য কি? স্বামী বিবেকানন্দ গীতায় বর্ণিত যে কর্মযোগটা, সেই কর্মযোগটাকে নিয়ে তিনি কর্মযোগ গ্রন্থ লিখেছেন। সেই কর্মযোগ গ্রন্থে বিবেকানন্দের কর্ম রহস্য কি?
কর্মরহস্য বলতে তোরা কি বুঝিস সেটা তোকে লিখতে হবে। স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো ব্যবহারিক বেদান্ত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যবহারিক বেদান্ত কথাটা যখনই পাবি তখনই বুঝবি যে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ব্যাখ্যা করো অ্যাজ আ 3 নাম্বারের জন্য ব্যাখ্যা করো। এটা 6 নাম্বারও চলে আসতে পারে, 6 নাম্বার সাজেশনে এটা হয়তো ইনক্লুডেড থাকবে। তো তোরা যদি 6 নাম্বারটাকে পড়িস সেখানে কিছু পয়েন্টস নিয়ে তোরা 3 নম্বরের কোশ্চেন লিখতেই পারবি। এই জন্য তোকে বললাম কি 6 নাম্বারের কোশ্চেন গুলোকে তোরা ভালো মতো পড়, তারপরে তোদের 3 নম্বরের কোশ্চেন অটোমেটিক্যালি হয়ে যাবে। কই গেল? অহিংসা শব্দটি গান্ধীজি দুটো কনসেপ্ট দিয়েছে তোদের বইতে, সেটা অহিংসা সত্যাগ্রহ। তো অহিংসা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। গান্ধীজি দর্শনে কিভাবে ব্যবহৃত হয়েছে অহিংসা কথাটা, ক্লিয়ার? সত্য ও অহিংসার মধ্যে, সত্য মানে ট্রুথ, আর অহিংসা, অহিংসা মানে কি? আমি তোকে স্ক্রিন থেকে বেরিয়ে ঘুষি মারছি না, এটাই অহিংসা, তাই না? আর ঘুষি মারবো বা কেন? শুধু ফিজিক্যালি শারীরিকভাবে কাউকে মারাকে অহিংসা বলে না। তো অহিংসা কাকে বলে? যখন আমরা ভেতর থেকে কাউকে গালাগালি দিচ্ছি, কারো জন্য খারাপ কিছু রাখছি, সেগুলো অহিংসা। তো অহিংসার কনসেপ্টটা পড়বি। ট্রুথ মানে কি? সত্যতা। সত্য আর অহিংসা একদম কাছাকাছি, ঠিক আছে? রবীন্দ্রনাথের মতে বাসনা কি? বাসনা মানে কি? ডিজায়ার। আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, সেগুলো কি? বাসনা। শুধু লাগবে, অ্যাপেল লাগবে, অ্যাপেলের আইফোন লাগবে, সেটাও কি? বাসনা। তো রবীন্দ্রনাথের মতে বাসনা কি? পড়বি। আত্মার দুটি দিক কি কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটাকে পড়বি, ঠিক আছে? নেক্সট, বিবেকানন্দ কেন কর্মযোগের ভাবনায় শত, এটা কি রজ, দেখ সরে গেছে, শত রজ ও তম, আমাদের বডিতে 3টা গুণ থাকে, শতগুণ থাকে, তমগুণ থাকে, রজগুণ থাকে, ঠিক আছে? শতগুণ মানে শান্তি, একদম শর্টে বলে দিয়েছি। শতগুণ মানে শান্তি, আরাম প্রিয় লোক, মানে একদম কারোর সাথে কোনো পাঙ্গা না, কিছু না, নিজের মতো নিজে থাকো। রজ মানে কি? দুঃখের অধিকারী, খালি এটা লাগবে ওটা লাগবে, পাচ্ছে না, দুঃখ পাচ্ছে। তম কি? ঘুম, আলস্য, প্রমাদ, এই 3টে গুণ আমাদের মধ্যে থাকে। 3টে গুণকে আমাদেরকে মানুষের যে বিহেভিয়ার, সেটা 3টে গুণ তৈরি করে। যার মধ্যে তমগুণ বেশি তার ঘুম বেশি পাবে, যার মধ্যে শতগুণ বেশি তার কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, ভাই ঠিক আছে থ্যাংক ইউ সরি যাও বলে বের করে দেবে। তো শত, রজ, তম, এই 3 প্রকার গুণকে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, সেটা তোরা আলোচনা করবি যে কি বলেছেন, ঠিক আছে? যোগ, যোগা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ খুব ইম্পর্টেন্ট। কাকতালীয় দোষ খুব ইম্পর্টেন্ট। তাল গাছে কাক বসলো বা তাল গাছে কাকটা উড়ে গেল আর আমার বিয়ে হলো, তার সাথে কোনো কানেকশন আছে? নেই। আছে কানেকশন? নেই। এটাকেই বলে কাকতালীয় দোষ। তাল গাছে কাক বসলো, তার সাথে কোনো ঘটনা জুড়ে দে, ব্যাস। অন্যয় ব্যতিরেকী পদ্ধতি, অন্যয়ের দ্বিত প্রয়োগ বলা হয় কেন? দ্বিত মানে 2টা প্রয়োগ, অন্যয় ব্যতিরেকী মানে 2বার প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? মূর্ত দৃষ্টান্ত সহকারে বিপরীতমুখী সহপরিবর্তন আলোচনা করো। মূর্ত দৃষ্টান্ত মানে কি? মূর্ত মানে কি? যেটা তোর সামনে আছে, আমি তোর সামনে আছি, তোর স্ক্রিনটা তোর সামনে আছে, সেটা হচ্ছে মূর্ত। যেটা তোর সামনে নেই, যেটা তোর মাথায় চলছে, সেটাকে বিমূর্ত বলে, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট। তো মূর্ত দৃষ্টান্ত সহকারে মানে কি? খাতায় দৃষ্টান্ত লেখ। এই মূর্ত কথাটাকে বাদ দিয়ে দেয়, কারণ তো মানে এই কোশ্চেনের সাথে কোনো সম্পর্ক নেই। মূর্ত দিয়েছে কেন? যারা একটু বাংলাতেও দুর্বল তাদের কনফিউজ করার জন্য। যাই হোক, মূর্ত দৃষ্টান্ত মানে তোকে দৃষ্টান্ত দিতে হবে, দৃষ্টান্ত সহকারে বিপরীতমুখী সহপরিবর্তন আলোচনা করো বা বলো। পরিশেষ পদ্ধতি দ্বিরূপ বর্ণনা করো। পরিশেষ পদ্ধতি যে দ্বিরূপটা আছে সেটাকে বর্ণনা করতে বলেছে। তো হিয়ার ইজ, তোকে কোশ্চেনগুলো দিয়ে দিলাম, লিখবি, ঠিক আছে? তো রিটেন ফরম্যাটে আমি তোদের কাছে প্র্যাকটিস চাই। তোরা লেখ, কোশ্চেনগুলোকে লিখে প্র্যাকটিস কর, ভালো মতো পরীক্ষা দে, আর একটা বেটার রেজাল্ট করে বেরিয়ে যায়। কারণ এইচএস তোদের জীবনে লাস্ট টাইম আসছে এবং লাস্ট টাইমই থাকবে।
সেখানে যদি নাম্বার স্কোর করতে না পারিস, একটা খারাপ কলেজে তোকে যেতে হবে, খারাপ ভাবে তোর লাইফটা কেটে যাবে। তখন তোর ভালো লাগবে, তোর আত্মীয় স্বজনকে ভয় পাওয়ানোর জন্য পড়াশোনা তোকে করতে হবে। তো ফিলোসফি যদি এখনো না পড়ে থাকিস, পড়ে নে, ভালো থাক, ভালো মতো পড়াশোনা কর। আবার একটা ভিডিওতে আসছি, নোটস গুলো কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে হয়তো পেয়ে যাবি, ঠিক আছে।